সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তার কপালের কি দুর্গতি, কি ভয়ানক অবস্থা হতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, মানুষ বলে বাঘে ধরছে বাঘে ধরছে, যেদিন বাঘে ধরে সেদিন আর কেউ আসে না। আপনারা অনেক সময় বলেন যে আমরা তো বলেই আসছি। দেখেন, একটা মানুষের বা একটা রাষ্ট্রের প্রধানের পতন হওয়ার পূর্ব আভাস থাকে। প্রত্যেকটা মানুষের পতনের পূর্ব আভাস থাকে, প্রত্যেকটা রাষ্ট্রের পতনের পূর্ব আভাস থাকে। এখন সেই পূর্বাভাস যদি বলা হয় আর আপনারা যদি বলেন যে এ কথা তো আগেই শুনেছি, কই রেজাল্ট তো পাচ্ছি না, তাহলে আপনারা ভুল করবেন। একটা প্রবাদ আছে, ৯৯টা হত্যা করছে, ১০০টা হত্যা করে আউলিয়া হয়েছে। হ্যাঁ, আমরা যেটা শুনেছি, অর্থাৎ পাপের সীমা যখন শেষ হয়ে যায় তখন আর জায়গা থাকে না, তখন আর রেহাই থাকে না। তো প্রতিটা পাপের কথাই আমরা কেবল বলছি, পাপের সীমারেখা যখন শেষ হয়ে যাবে তখন এই কার্যক্রম শুরু হবে। আর একটা কথা হচ্ছে, আপনারা জানেন যে দুনিয়ার মানুষের প্রতিশোধ হলো তাৎক্ষণিক, আর আল্লাহর সৃষ্টিকর্তার প্রতিশোধ হলো আস্তে ধীরে, অপেক্ষা করে। দেখেনি আমার বান্দা ভুলকে স্বীকার করে দুনিয়ার জনগণ প্লাস সকলের কাছে মাপ চেয়ে আর ভুল করবে না, সেই অপেক্ষার জন্যই ধীরে ধীরে কাজ করে। বিদেই আমরা শুধু বলি কাজ হবে, হতেছে, কিন্তু হয় না। কারণ হচ্ছে আস্তে আস্তে হবে। এই আসিফ নজরুল সাহেব রীতিমতোই বিতর্কিত। তিনি আইন উপদেষ্টা হওয়ার পূর্বে বলেছিলেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া 2020 সালে, 5 বছর আগে, তিনি বলেছেন যে আমি যদি কখনো ক্ষমতায় যেতে পারি তাহলে এই দেশের আপামর জনগণের কল্যাণে কিছু পদক্ষেপ, এমন কাজ করব যাতে এদেশের মানুষ আজীবন মনে রাখবে এবং স্বস্তি পাবে এবং দেশের কল্যাণ, জনগণের কল্যাণ হবে। 1 নম্বরে তিনি বলেছিলেন, এই দেশের মানুষের যাতে শাসক যারা আছে, অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, তারা যখন রাস্তায় চলাচল করবে তখন কোনো গাড়ি থামাইয়ে জনগণকে অবরুদ্ধ রেখে এরপরে চালানো যাবে না, চলবে না। 2 নম্বর হচ্ছে, প্রত্যেকটা শাসক এবং প্রত্যেকটা উচ্চ পদস্থ কর্মকর্তারা এই প্রতিদিন, অর্থাৎ সপ্তাহে 1 দিন, প্রতিদিন তার সরকারি গাড়িতে চলবে, কিন্তু সপ্তাহে 1 দিন তিনি লোকাল বাসে চলাফেরা করবে, সে আইন পাশ করবে। এই জন্য বাংলাদেশের নেটিজেনরা তার মুখকে আঞ্চলিক ভাষায় তারা আর কি, আমি বলছি না, তাদের এই যে মিডিয়ায় সব জায়গায় পেয়েছি, মুখকে গোয়া হিসেবে দেশে আবির্ভাব করেছে, যে অর্থাৎ গোয়ায় কখন পাত দেবে বা গোয়ায় কখন কি করবে সে তারা তো সভা সমাবেশ বুঝবে না, কখন কি হবে। এই জন্য ওটার সাথে তুলনা করছে নেটিজেনরা, বাট আমি নয়, মাফ করবেন। তো সে এটা বলেছে, এরপরে বলেছে কি 5টা ধাপ। একটা বিষয় যদি তিনি পাশ করত তাহলে বুঝতাম যে না, তিনি তার কথা, তার যোগ্যতা এবং তার যে স্বপ্ন, এটা
পূরণ করছে, একটা একটা স্বপ্ন পূরণ, একটা কথাও মিথ্যা প্রতারক দেশকে ধ্বংস করার জন্য এই দেশের জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের দুর্বল জায়গায় মানে দুর্বল জায়গায় নক করে এরপরে এই জনগণকে সাথে নিয়ে দেশটাকে ধ্বংস করেছে এরা। এরপর দেন 5ই আগস্টের পর তিনি বলেছেন, এর পূর্বেও বলেছে পরেও বলেছে যে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় নাগরিকরা নাকি চাকরি করে। এখনো সময় আছে, যেসব প্রতিশ্রুতি 2020 সালে দিয়েছেন 26 লক্ষ নাগরিক এদের বের করেন, না হলে যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। হাসিনা তো শেখ হাসিনা তো পালিয়ে যেতে পারছে, যে গিয়ে থাকতে পারছে, আপনারা কি হবে আমাদের জানা নেই। এরপরে দেখেন ভারতের কাশ্মীরে হামলা, সে বিষয় নিয়ে আপনার মাথা ব্যথা কিসের? আপনি কে? আপনি কি ভারতের প্রধানমন্ত্রী, না কোনো মন্ত্রী, না কোন দায়িত্বে আছেন? যে দেশের জনগণ, একটা জনগণ নিজেদের জীবনের নিরাপত্তা মনে করছে না, সেই দেশ নিয়ে ভাবে না, তিনি ভাবতেছে পাকিস্তান, ভারত পাকিস্তানের কি বলছে, পাকিস্তানের পক্ষে যুক্তি তর্ক দিতে, কথা বলতে ভারত গেছে। এরা কি বিকৃত মস্তিষ্ক? এত বিকৃত হলে কিভাবে এই দেশটা চলবে? দেশের মানুষদেরকে ভুল বুঝিয়ে, দেশের জনগণকে, আপামর জনগণকে ভুল তথ্য দিয়ে এরপরে রাস্তায় নামিয়ে আজকে দেশটা ধ্বংসযজ্ঞের দিকে ধাবিত করছে। আমি ডক্টর আসিফ নজরুল সাহেবকে বলবো, আপনি যে 2005 সালে যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাস অনুযায়ী যদি কর্মকাণ্ড না করতে পারেন, দয়া করে আপনি পদত্যাগ করুন। আর এই 26 লক্ষ যে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে চাকরি করতেছে, এদেরকে শুধু চাকরি থেকে বহিষ্কার করবেন না, এদেরকে বিচারের আওতায় আনেন দ্রুত। আর যদি না পারেন, আপনি নাকে খত দিয়ে বের হন। যেসব কথা আপনি বলবেন কেন, আমরা হলাম এই সাধারণ জনগণ, বিবেকহীন জনগণ, আমাদের পদ নাই, পজিশন নাই, আমরা একটা কথা বলতে পারি, সেটা হতেও পারে নাও হতে পারে, সেটা ভিন্ন বিষয়। আপনি একটা চেয়ারে বসা, একটা দেশের রাষ্ট্রের পদে বসা, এই কারণেই আপনার এইগুলোর কারণেই আজকে ফাঁসির আসামি জামিন পায়। আজকে মানে যারা 21-এ গ্রেনেড হামলা করছে তারা জামিন পায়, একসাথে 63টা জেলায় বোমা হামলা হয়েছে তারা জামিন পায়, 10টা অস্ত্র মামলার জামিন পায়, যারা এই দেশের মানুষের কে হত্যা করেছে তারা জামিন পায়। এদেশে কোনো বিচার ব্যবস্থা নেই, সব ধ্বংস করেছেন আপনি। ন্যায়ের পক্ষে একটা, আপনি যে 20 সালে যে স্ট্যাটাস দিয়েছেন, একটা স্ট্যাটাস আপনি পালন করেছেন আপনার জীবনে। এই যে আপনার যে এই যে ছাত্ররা জীবনে অটো ভাড়া দিতে পারে নাই, তারা এখন হেলিকপ্টারে চলে। যারা অটো ভাড়া দিতে পারে নাই, মাইকের ভাড়া দিতে পারে নাই, দুপুরে খাইতে পারে নাই, এটা আমার কথা না, মিডিয়া আপনারা এই বাংলার সকল মানুষ দেখেছে, বিশ্ববাসীও দেখেছে। তারা আজকে আপনি দুর্নীতি মুক্ত করবেন বাংলাদেশে, দুর্নীতি মুক্ত করেছেন। দয়া করে আপনার কাছে ক্ষমা চাই, আপনি দয়া করে হয় আপনার প্রতিশ্রুতিগুলো মানে অক্ষরে অক্ষরে পালন করেন এবং সে আইন পাশ করেন, না হয় আপনি দয়া করে ওই চেয়ারের যোগ্য আপনি নয়, আপনি দয়া করে পদত্যাগ করুন। আমরা আপনার না, শুধু দেশের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে শুধু জনগণের কল্যাণ, দেশের কল্যাণের প্রত্যাশা করি, অন্য কোনো কিছুর প্রত্যাশা আমরা করি না। আমরা কোনো সুবিধা চাই না, আমরা কোনো রাস্তাঘাট করে দেবেন, আমারে টাকা দেবেন, টেন্ডারবাজি দেবেন, এটা আমরা চাই না। আমরা কখনোই রাষ্ট্রের এক বিন্দু পরিমাণ অর্থ আমাদের প্রয়োজন নেই, সুবিধারও প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন প্রত্যেকটা নাগরিক যেন মৌলিক অধিকার নিশ্চিত হয়, দেশ এবং দেশের জনগণের কল্যাণ
নে সকল কর্মকাণ্ড হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।